দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে এর আগে এই বুলেটিনে মানে আমাদের এই অনুষ্ঠানে দ্য নিউজ কাউন্টার.এ আমরা নাস্তিক সম্মেলনের কথা যেটা হতে চলেছে আপনাদের জানিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে কি যে যত মানুষ সাড়া দেবেন ভেবেছিলাম, অন্তত আমাদের এই ইউটিউবের যে প্রতিক্রিয়া জানানোর জায়গা থাকে এবং দর্শক সংখ্যা আমরা যেটা দেখতে পাই, তাতে আমরা দেখেছিলাম যে বহু মানুষ, প্রায় ৬,০০০ মানুষ এই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আগ্রহ প্রকাশ করেছেন। তার মানে এই না যে ৬,০০০ মানুষ ফিজিক্যালি উপস্থিত থাকতে পারবেন, কারণ অন্য রাজ্যের মানুষ এমনকি বাংলাদেশের মানুষও এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন, যেটা আমাদের কাছে মনে হয়েছিল যে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া নাস্তিক মঞ্চের যা অফিসিয়াল পেজ, আমাদের অন্যান্য যারা বন্ধুবান্ধব রয়েছেন, তারা যেখানে যেখানে ব্যাপারটাকে প্রমোট করেছেন সেখানেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং বিশেষ করে এই একটা সময়ে যখন অন্ধবিশ্বাস, আধিভিত্তিক বিশ্বাস এবং ভাববাদী চিন্তা পাওয়ার অফ রিজনকে ডমিনেট করতে চাইছে, সেই সময় নাস্তিক সম্মেলনকে ঘিরে একটা ছোট সংগঠন, খুব বড় সংগঠনও কিছু নয়, কলকাতায় যারা সংগঠন করছেন বা এই সম্মেলনে ডাক দিয়েছেন, তারা কার্যত প্রস্তুতি কমিটির স্তরে আছেন। তারপরেও মানুষ যে উৎসাহ দেখিয়েছেন, সেটা আমরা যারা নাস্তিক জীবনচর্যায় বিশ্বাস করি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে। তো যখন আমরা বুলেটিনে এই খবরটা এনেছিলাম, অনেকে জানতে চেয়েছিলেন যে ঠিক কবে এই সম্মেলনটা হচ্ছে এবং কোথায় হচ্ছে, কখন হচ্ছে। এই রূপরেখাটা ২-৩টে প্রস্তুতি কমিটির বৈঠকের পর সংগঠকরা চূড়ান্ত করেছেন, ফলে আপনাদের সঙ্গে সেই তথ্যটা এবার আমরা শেয়ার করতে চাইছি। নাস্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৫ই নভেম্বর ২০২৫, অর্থাৎ দুর্গাপুজোর ঠিক পরেই এই নাস্তিক সম্মেলনের কলকাতা জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে হচ্ছে রামমোহন লাইব্রেরি হলে। আপনারা যারা মানিকতলার মোড় চেনেন, মানিকতলার মোড় থেকে দক্ষিণ অভিমুখে গেলে টুয়ার্ড সাউথ, ওই এপিসি রোডের উপরেই যে পরের স্টপ, সেটা হচ্ছে সুকিয়া স্ট্রিটের মোড়। অনেক পুরনো রাস্তা। আপনার একজন আর্মেনিয়ান সাহেব, মিস্টার সুকিয়া, তার নামেই সুকিয়া স্ট্রিট। তো সেই সুকিয়া স্ট্রিট এবং এই যে বড় রাস্তা আমাদের ট্রাম লাইনের, তার ক্রসিংয়েই হচ্ছে একদম কাছে রামমোহন লাইব্রেরি হল, কলকাতা হোমিওপ্যাথি কলেজের পাশে। তো সেই রামমোহন লাইব্রেরি হলে 10টার থেকে আমাদের সারা দিনব্যাপী এই সম্মেলনটা চলবে। আর দ্বিতীয় প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে যে আমরা তাদের যোগাযোগ কিভাবে করব, রেজিস্ট্রেশন কিভাবে হবে, কারণ হলের আসন সংখ্যা সীমিত। ফলে হলে যতগুলো আসন আছে ততজন ডেলিগেটকেই আমরা অ্যাকোমোডেট করতে পারবো, এটা স্বাভাবিক ব্যাপার। এবং মধ্যাহ্নভোজনেরও ব্যবস্থা আমাদের ওই সম্মেলনের মধ্যেই রাখতে হবে, কারণ সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত সম্মেলন চলবে, টানা অধিবেশন থাকবে, বিভিন্ন মত বিনিময়ের প্রশ্ন থাকবে, কলকাতা জেলার কমিটি তৈরি করার প্রশ্ন থাকবে, ফলে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। সুতরাং মধ্যাহ্নভোজনের একটা ব্যাপার রাখতে হচ্ছে। তো আমার নিচে দেখবেন যে ক্রলে 2টো ফোন নাম্বার যাচ্ছে। এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কোথায় করবেন, যারা আর্থিক সহায়তা দিতে চান তারা সেটা কিভাবে পাঠাবেন, এই সমস্ত কিছুর উত্তর এই নিচের যে ক্রলের নাম্বার 2টো যাচ্ছে, এখানে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। নাস্তিক মঞ্চের তরফে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষদের সঙ্গে আপনাদের সঙ্গে কোঅর্ডিনেট করবার জন্য। অধিবেশনের জন্য ডেলিগেশন ফি যেটা, সেটা 100 টাকা ধরা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা, তাদের জন্য জাস্ট অর্ধমূল্য এখানে রয়েছে। আর আমাদের সংগঠকরা জানিয়েছেন তাদের ইচ্ছে রয়েছে শিয়ালদা থেকে এই সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরি হল পর্যন্ত একটা পদযাত্রা করবার, অধিবেশন শুরু হওয়ার আগে। এইটা হচ্ছে মোটামুটি কলকাতার প্রস্তাবিত নাস্তিক মঞ্চের যে প্রস্তুতি কমিটির সম্মেলন, তার প্রাথমিক রূপরেখা।
এর প্রথম হবে একটা থিওরিটিক্যাল দিক থাকবে, কারণ এটা আপনারা অনেকে বুঝতে চেয়েছেন যে নাস্তিক মঞ্চ ঠিক কী বলতে চাইছে, এর দার্শনিক ভিত্তিটা কোথায়। আর দ্বিতীয় যে হাফটা থাকবে সেখানে তার সাংগঠনিক প্রস্তুতির বিষয়টা আলোচিত হবে। নাস্তিক মঞ্চ কেন, এটা নিয়ে আমি আগের বুলেটিনগুলোতে অনেকবার বলেছি, সেখানে আমি এখানে বিস্তারিত আলোচনায় কিছু যাচ্ছি না। একটা কথা আমি বলতে চাইছি যে দেখুন, হ্যাঁ, এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন ধর্ম চর্চা, ঠাকুর দেবতা, মন্দির মসজিদ, এই সব কিছু নিয়ে দাপাদাপি খুব বাড়ছে। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের মাইক বাড়ছে, মসজিদের বড় বড় সংস্কার হচ্ছে, তার মাইক বাড়ছে। তো বিষয়টা হচ্ছে যে এর বাইরে বহু মানুষ কিন্তু আছেন, এখনও আছেন, যারা নাস্তিক জীবনচর্যায় বিশ্বাস করেন। এবং নাস্তিক জীবনচর্যা মানে শুধু এইটা না, আমরা ভগবান মানি না বা ঈশ্বর মানি না, এটাই কিন্তু শেষ কথা না, বা আমরা কোনো ধর্মাচরণ করি না। এখন বিষয়টা হচ্ছে যে নাস্তিক জীবনচর্যার ক্ষেত্রে বা দর্শনের ক্ষেত্রে একটা বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে, আমরা যেটা বিশ্বাস করি যে এই সৃষ্টি এটা প্রকৃতি সৃষ্ট, এই সৃষ্টির স্থিতি বিনাশ লয় সব কিছুর পিছনে বৈজ্ঞানিক কারণ এবং ব্যাখ্যা রয়েছে। অনেকে মনে করেন যে এই নাস্তিক যে চর্চা এটা মূলত ওয়েস্টের রেনেসাঁসের ফল, পশ্চিমী যুক্তিবাদের ফল। এখন পশ্চিমী যুক্তিবাদের অভ্যুত্থানের ফলে নাস্তিক জীবনচর্যা এটা বেড়েছে বহু ক্ষেত্রে, এটা সত্যি। প্রথম বিশ্বের বহু দেশ অফিসিয়ালি নাস্তিক এটা তারা ঘোষণা করেছেন। এবং অনেকে যেটা বলেন যে পাপ পুণ্য ধারণা যদি না থাকে সমাজে অপরাধ বেড়ে যাবে, সেটা সমাজতাত্ত্বিকভাবে অতীতে নিশ্চয়ই একটা সময় তার যথার্থ ছিল। কারণ যখন মানুষের সিআরপিসি, আইপিসি, আনুষ্ঠানিক কোর্ট আদালত এটা কিছুই ছিল না, তখন সমাজকে ধারণ করবার ক্ষেত্রে এই পাপ পুণ্যের ধারণা, সে যে ধর্মেরই হোক, আমি শুধুমাত্র হিন্দু ধর্মের কথা বলছি, ব্যাপারটা এরকম নয়, সেটা সমাজকে ধারণ করবার ক্ষেত্রে, অন্যায় কাজ করবার ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে একটা প্রতিষেধকের কাজ করত, এটা সত্যি। কিন্তু যত দিন গেছে তখন ইতিহাসের বিচারে দেখা গেছে যে ধর্মকে কেন্দ্র করে অনর্থ বেশি হয়েছে। এবং আজকে আমি যে কথাটা বলছিলাম যে প্রথম বিশ্বের বিভিন্ন দেশ, অনেক দেশ আনুষ্ঠানিকভাবে নাস্তিক ঘোষণা করেছে, তার কোনো দেশ এমন যে তাদের জেলখানার পর্যন্ত প্রয়োজন ফুরিয়ে এসছে, কারণ অপরাধের সংখ্যা এতটাই কম অথবা নেই। কিন্তু তার বাইরে এসে একটা কথা বলছি যে আমাদের ভারতবর্ষের যে ধারণা, এই যে কথায় কথায় বলা হয় না যে ভারতবর্ষের যে সনাতন ধারণা, এখন এই তথাকথিত সনাতন ধারণা বলতে যদি কিছু থাকে যেটা এজ ওল্ড ট্র্যাডিশনের মধ্যে পড়ে, এখন সেখানেও দেখবেন কিন্তু ভারতবর্ষের নাস্তিক জীবনচর্চার একটা খুব বড় দার্শনিক ভিত্তি থেকে গিয়েছিল। শঙ্করাচার্যের নেতৃত্বে ব্রাহ্মণ্যবাদের অভ্যুত্থানের পর এই নাস্তিক জীবনচর্যাকে শেষ করবার জন্য একটা অনস্লট হয়েছে, সেটাও আমরা জানি। তারও আগে একটা অনস্লট হয়েছে, সেটাও আমরা জানি। কিন্তু তা সত্ত্বেও চারবাক, লোকায়ত বা বারস্পত্য দর্শনের কথা আপনারা শুনেছেন, তার অস্তিত্ব ভারতবর্ষের দার্শনিক শিকারে খুব গভীরভাবে ছিল। ডেফিনেটলি সেটাকে স্বরদর্শনের মধ্যে মানা হয়নি, কিন্তু স্বরদর্শনের মধ্যে যে সাংখ্য দর্শনকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতীয় কোট আনকোট সনাতনী চিন্তাধারায়, সেই সাংখ্য দর্শনও কিন্তু সৃষ্টির পিছনে প্রকৃতি এবং পুরুষের অবদান স্বীকার করেছে, কোনো সৃষ্টিকর্তা ঈশ্বরকে মানেননি। যে বুদ্ধকে পরবর্তীকালে আত্মসাৎ করবার জন্য ভারতীয় সনাতন কোট আনকোট চিন্তাধারা বা ধর্মীয় দর্শন সম্প্রদায় নবম অবতারের স্বীকৃতি দিয়েছে, সেই বুদ্ধও কিন্তু ঈশ্বরের কোনো অস্তিত্বের কথা তার টিচিংসে বলে যাননি। সুতরাং আমরা যেটা বলতে চাইছি যে নাস্তিক জীবনচর্চা, নাস্তিক জীবনবোধ, নাস্তিক জীবন দর্শন এবং বৈজ্ঞানিক থট,
যেটা আগামী দিনের একমাত্র গোটা পৃথিবী জুড়ে রাজত্ব করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি না কোনোভাবে তার আগে পৃথিবী ধ্বংস হয়ে যায় যুদ্ধ অথবা প্রাকৃতিক বিপর্যয়ের অনিবার্যতায়। তাহলে এই ব্যাপারেও আমরা খুব নিশ্চিত যে সভ্যতার অনওয়ার্ডস যে মার্চ, সেটাকে কোথাও সাময়িকভাবে আটকে যেতে পারে, সাময়িকভাবে মন্দির মসজিদ চার্চ ডমিনেট করছে মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের যুক্তিবাদ এবং অবশ্যই জীবনকে ঘিরে আশাবাদ, যেটা বস্তুবাদের উপর দাঁড়িয়ে, সেটা ডমিনেট করবে। তো যারা কলকাতার বন্ধুরা আছেন, এই নাস্তিক মঞ্চের সঙ্গে থাকতে চান, যুক্ত হতে চান, যারা আমাকে বারবার জিজ্ঞেস করেছিলেন যে কোথায় কিভাবে যোগাযোগ করব, কবে সম্মেলন, কোথায় সম্মেলন, তাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে আগামী 5ই নভেম্বর রামমোহন লাইব্রেরি হলে এই নাস্তিক মঞ্চের সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং যারা যোগাযোগ করতে চান, আমার বক্তব্য চলবার সময় আমাদের নিচের যে থার্ড লেয়ার বলি আমরা টেকনিক্যালি যেটাকে, সেখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে। আপনারা যারা উৎসাহী তারা আসতে পারেন। ডেলিগেশন ফি হচ্ছে 100 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা, এবং আমাদের কোনো কর্পোরেট ফান্ডিং নেই। আমরা মানুষের কাছ থেকে মানুষের সম্মতি এবং সমর্থনের উপর দাঁড়িয়ে এই সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছি। আপনারা যারা আমার এতক্ষণ বক্তব্য শুনলেন নাস্তিক মঞ্চের প্রস্তাবিত কলকাতা জেলা সম্মেলন সম্পর্কে, তাদের কাছে অ্যাপিল থাকলো যে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই মতামত জানাবেন। আপনার মতামত আমাদের সমৃদ্ধ করবে। thenewscounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবে।